হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি আরেকটা লেকচারে স্বাগতম। তো ভাই আজকে হচ্ছে বেসিক্যালি আমরা লেকচার নাম্বার 22 করব, ঠিক আছে? অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি আমাদের হয়তো আজকে চতুর্থ লেকচার, সেটা আমরা করব। তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথমে হচ্ছে আমরা আজকে আমরা যে টাইপটা পড়বো সেটা হচ্ছে অ্যামিন। ওকে ওকে অ্যামিন আমরা আজকে পড়া শুরু করব। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে অ্যামিন বলতে কি বোঝায়? যদি তুমি অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন বের করে সেখানে অ্যালকাইল গ্রুপ যুক্ত করো, সেগুলাই হচ্ছে মেইনলি অ্যামিন। এই দেখো RNH2, এটাই হচ্ছে আমাদের সেই অ্যামিন। ওকে, বুঝতে পারছি কি? আচ্ছা, এবার যদি আমি অ্যামিন গুলো তৈরি করার প্রস্তুতিগুলো দেখি, ঠিক আছে? অ্যামিন আমি কিভাবে তৈরি করতে পারি সেগুলো যদি দেখি, সেগুলো আমি কি কি পাবো। সবার প্রথমে আমরা দেখবো কি অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে তৈরি করা যায়। অ্যালকাইল হ্যালাইড থেকে এর সাথে যদি আমি অ্যামোনিয়া নিই, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? আলটিমেটলি একটা জটিল যৌগ তৈরি হয়, একটা অবস্থান্তর যৌগ তৈরি হয়, যেটাকে যদি আমি ক্ষার দ্বারা পাতন করে দিই, হ্যাঁ, ক্ষারের উপস্থিতিতে যদি আমরা সাধারণ পাতন করে আনি, তাহলে কিন্তু আলটিমেটলি এখানে আমাদের অ্যামিন থাকে। বুঝতে পারছো? অ্যামিন তৈরি হয়। যদি একবার করি প্রাইমারি অ্যামিন, দুইবার করলে সেকেন্ডারি অ্যামিন, তিনবার করলে টারশিয়ারি অ্যামিন, আর চারবার করলে কোয়াটারনারি লবণ তৈরি হয়। হ্যাঁ, কোয়াটারনারি অ্যামিন তৈরি হয় না, বাট কোয়াটারনারি লবণ তৈরি হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। সেকেন্ডে আসি। এখন যদি আমরা এখানে অ্যালকাইল সায়ানাইড নেই, RCN নেই, হ্যাঁ, এটাকে যদি আমরা বিজারণ করে ফেলি, ধরো এখানে আমরা কি করব? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা দ্বারা আমরা কি করব? তীব্র বিজারণ করব, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? সুন্দর মতো প্রাইমারি অ্যামিন তৈরি হয়, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। আচ্ছা, এখানে যদি আমরা এখন আইসোসাইরেট নিয়ে নিই, N+C নেই, তাহলে এটা কি হবে? এটাকে যদি আমরা একইভাবে বিজারণ করে দিই লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে, তাহলে এখানে তৈরি হবে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? তাহলে এই কথাটা খুব ভালো করে মনে রাখবো যে এখানে বিক্রিয়া তৈরি হয় 1 ডিগ্রি অ্যামিন, এখানে বিক্রিয়া তৈরি হবে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। ওকে, খুব ভালো করে এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপর যদি আমরা আসি এখানে অ্যামাইডের মধ্যে, ঠিক আছে? আমরা যদি এখানে দেখি অ্যামাইড, এই যেটা RCONH2, এখান থেকে আমরা কিভাবে অ্যামিন পাইতে পারি খেয়াল করে দেখো। যদি আমরা এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এটা দ্বারা যদি বিজারণ করে ফেলি, তাহলে আমরা কি পাবো? সমকার্বনের অ্যামিন পাবো। তার মানে আলটিমেটলি RCONH2 থেকে RCH2NH2 পাওয়া যায়। বাট আমি যদি এখানে RNH2 পাইতে চাই, তাহলে এখানে কি করতে হবে? এখানে মেইনলি আমাদের হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া করতে হবে। হ্যাঁ, এখানে মেইনলি ব্রোমিন দ্রবণ এবং KOH নিয়ে বিক্রিয়া করাইতে হবে, তাহলে একটা কার্বন হচ্ছে কার্বনেট আকারে বের হয়ে যায়। সেটাই হচ্ছে আমাদের সেই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ওকে, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, বা বাংলায় বললে হবে ক্ষুদ্রাংশ বিক্রিয়া, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ওকে, এরকম বিষয়টা, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি এই বিষয়টা। আর লাস্টে আমি যে রিঅ্যাকশনটা দেখবো সেটা হচ্ছে আমি যদি কোনো নাইট্রো অ্যালকেন নেই, ঠিক আছে, সেই নাইট্রো অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যামিন পাইতে পারি, এটাকে সুন্দর মতো আমরা কি করব? বিজারণ করে দিব। কি দিয়ে বিজারণ করব? এখানে মেইনলি আমরা টিন এবং গাঢ় HCl নেই, এখান থেকে জায়মান হাইড্রোজেন তৈরি হয়, সেটা আলটিমেটলি অক্সিজেন গুলোকে রিপ্লেস করে দেয় পানি আকারে, তৈরি করে হচ্ছে অ্যামিন। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেই বেসিক রিঅ্যাকশন গুলো। এখানে কিন্তু আমরা খুব রিঅ্যাকশন লিখে লিখে আসলে দেখাই নাই, যেগুলো আমাদের একবারে মাথায় রাখতে হবে সেগুলোই দেখছি। এখান থেকে যেসব রিঅ্যাকশন হচ্ছে ইন ডিটেইলস পড়া লাগবে সেগুলো আমরা প্রশ্ন আকারে কিন্তু পড়বো, কোনো চিন্তা নাই। আচ্ছা, পরে আসা হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া। কি কি হচ্ছে আমরা এখানে শনাক্তকরণের জন্য ইউজ করতে পারি। আচ্ছা, তো প্রথমেই আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া, তাই না? কার্বিল অ্যামিন বিক্রিয়া। তো তোমরা যারা আমার অ্যালকোহলের লেকচারটা করছো, মানে গত লেকচারটা, সেখানে দেখছো যে কার্বিল অ্যামিন বিক্রিয়ায় আলটিমেটলি আমাদের কি তৈরি হয়? এরকম আইসোসায়ানেট যৌগ তৈরি হয়, উগ্র গন্ধযুক্ত যৌগ তৈরি হয়, তাই না? এটা দেখে কিন্তু আমরা চাইলে যৌগটাকে শনাক্তকরণ করতে পারবো। অবশ্যই মনে রাখতে হবে কার্বিল অ্যামিন বিক্রিয়ার মাধ্যমে আমরা 3টা যৌগকে আলাদা করতে পারি। একটা হচ্ছে ক্লোরোফর্ম CHCl3, আর একটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, আর একটা হচ্ছে অ্যানিলিন। তার মানে এই 3 জনের জন্যই, ঠিক আছে, এই 3 জনের জন্যই শনাক্তকারী বিক্রিয়া হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। এদেরকে শনাক্তকরণ করা সম্ভব, শনাক্তকরণ করা সম্ভব। হ্যাঁ,
বিস্তারিত যে রিয়াকশনটা হয় সেটা কিন্তু আমরা গত লেকচারে দেখছি, আজকে আবার ছোট করে দেখব, সমস্যা নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা রিয়াকশন। আর কি সম্ভব এখান থেকে? আরেকটা গুরুত্বপূর্ণ রিয়াকশন সম্ভব, সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা, সেটা কিন্তু আমরা এখন দেখার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। ঠিক আছে, এখানে কি হয়? এখানে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, বিভিন্ন ডিগ্রির অ্যামিনগুলোকে আমরা আলাদাকরণ করতে পারি। ঠিক আছে, শনাক্তকরণ করতে পারি। তাহলে আসলে আমরা এক্সাম্পল দিয়ে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কি নিব? প্রাইমারি অ্যামিন নিব। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামিন নিব। এটার সাথে আমরা কি করব? নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করাবো। দেখো তোমাদের বই কিন্তু অলওয়েজ একটা কাজ করছে, যেখানে নাইট্রাস অ্যাসিডের কথা বলছে সেখানে একটা প্রভাবকের কথা বলছে, সেটা কি? সোডিয়াম নাইট্রাইট এবং গাঢ় HCl। তো মনে রাখবো যে এই যে নাইট্রাস অ্যাসিড, এটা কিন্তু অনেক বেশি আনস্টেবল একটা অ্যাসিড। তুমি যে দ্রবণ তৈরি করলা, একটু পরে বিক্রিয়া করবে, এরকম কিন্তু হয় না। যখন তৈরি করব তখনই বিক্রিয়া করাইতে হবে, নাইলে কিন্তু নাইট্রাস অ্যাসিড আর কাজ করে না। এই জন্য আমরা কি করব? এই দ্রবণের মধ্যে সোডিয়াম নাইট্রাইট এবং HCl একসাথে মিশিয়ে দিই, সাথে সাথে নাইট্রাস অ্যাসিড তৈরি হবে, সাথে সাথে রিয়াকশন করবে। ওকে, এই জন্য আর কি যত জায়গায় তোমরা নাইট্রাস অ্যাসিড দেখতে পারবা, সব জায়গায় কিন্তু এরকম প্রভাবক আকারে এরকম ভাবে দেওয়া থাকে আর কি। দেখো এখানে কি হয়? এই নাইট্রোজেন পরমাণুর সাথে রিয়াকশন করে সুন্দর মতো নাইট্রোজেন গ্যাস তৈরি করে। এই নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়, সেটা দেখে আমি বুঝতে পারি আলটিমেটলি এখানে কি হচ্ছে, এই রিয়াকশনটা কমপ্লিট হচ্ছে। এটা প্রাইমারি অ্যামিন ছিল, এই জন্য বুদবুদ তৈরি হচ্ছে। পরে কি হয় দেখো, খেয়াল করে দেখো, পরবর্তীতে আমাদের এখানে OH আসে, এখান থেকে OH-টা এখানে আর এর সাথে যুক্ত হয়, তৈরি করবে অ্যালকোহল, আর সাথে তৈরি হবে হচ্ছে পানি। একটু জানলেই হবে। ঠিক আছে, আচ্ছা তোমার কাছে যদি সেকেন্ডারি অ্যামিন থাকে, হ্যাঁ ধরলাম আমরা এরকম ভাবে তোমার কাছে কি আছে, সেকেন্ডারি অ্যামিন আছে। এখন তুমি এখানে কি করবা? নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দাও বা, তাই তো? ধর হচ্ছে এখন আমরা নাইট্রাস অ্যাসিডটাকে একটু মডিফাই করে লিখে নিই। একই কন্ডিশন, সেম কন্ডিশন। ওকে, এখন কি হয় খেয়াল করে দেখো, এখান থেকে H আর OH, এখান থেকে H আর OH মিলে এখন পানি তৈরি করবে। ওকে, এখানে কি তৈরি হয় বলতো? পানি তৈরি হয়, আর বাকি অংশ এখানে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে একটা নাইট্রোসো যৌগ তৈরি করবে। ওকে, নাইট্রোসো যৌগ তৈরি করবে। এই নাইট্রোসো যৌগ হচ্ছে আসলে একটা হলুদ বর্ণের যৌগ হয়, বুঝছো? হলুদ বর্ণের তৈলাক্ত যৌগ হয়, অর্থাৎ তেল কিন্তু পানিতে ভাসে। অর্থাৎ যদি আমরা এরকম হলুদ বর্ণের ভাসমান কোনো কিছু দেখতে পাই, বুঝবো কি নাইট্রোসো যৌগ তৈরি হয়েছে, মানে এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যামিন। হ্যাঁ, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যামিন, এটাই বোঝা যাবে। আর তুমি যদি এখানে 3 ডিগ্রি অ্যামিন নাও, তাহলে কি হবে দেখো, খেয়াল করে দেখো, এখানে এখন নাইট্রাস অ্যাসিডটাকে তোমরা এইভাবে লিখতে পারবা। সরি, আগে তো আমরা এখানে একটা অক্সিজেন বেশি দিয়ে ফেলছি, তাই না? তার মানে এখানে জাস্ট এই অক্সিজেনটা হবে না, ওটা কোনো মেজর বিষয় না, বুঝবা ইনশাল্লাহ। দেখো এখানে কি হবে, এরকম ভাবে অ্যাসিডটা ভেঙে যাবে, একই কন্ডিশন। ঠিক আছে, এখন এখানে খেয়াল করে দেখো, আমাদের এটা প্লাস অংশ, এটা মাইনাস অংশ। নাইট্রোজেন এখানে লোন পেয়ার আছে, ও কি করবে? তার লোন পেয়ার দিয়ে, হ্যাঁ, ও হচ্ছে তার লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে ধরবে, ধরে কি তৈরি করবে? এখানে এরকম ভাবে একটা ক্যাটায়ন তৈরি করবে, রাইট? এই ক্যাটায়নের সাথে অ্যানায়নটা অটোমেটিক এসে এরকম ভাবে আবদ্ধ হয়ে যাবে। এটা কি করে? একটা দ্রবণীয় লবণ তৈরি করে, বুঝছো? যখন আমরা দেখবো কি আমাদের কোনো অদক্ষেপ তৈরি হয় নাই বা বুদবুদ তৈরি হয় নাই, হ্যাঁ, যেরকম পানির মতো ছিল এখনো পানির মতোই আছে, তার আমি কি বুঝবো? এখানে হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন ছিল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেই নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষাগুলো। বুঝতে পারলাম, আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইল। চলো দেখি এখন আমরা একটু পরীক্ষাগুলো দেখার চেষ্টা করি। প্রথমে কি বলছে? নাইট্রাস অ্যাসিডের সাথে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াগুলো দেখো আমরা কিন্তু অলরেডি বিক্রিয়াগুলো এখানে দেখিয়ে ফেলছি। তার মানে আমি চাইলে এখানে একটু শর্ট করে তোমাদের একটু দেখাই দিতে পারি। যদি আমরা 1 ডিগ্রি অ্যামিন নেই, এখানে আমরা কি পাবো? নাইট্রোজেন গ্যাসের বুদবুদ পাবো। হ্যাঁ, আচ্ছা যদি 2 ডিগ্রি অ্যামিন নেই,
তাহলে এখানে আমরা নাইট্রোসো যৌগের ওই যে NNO, তাই তো, ওটাই কিন্তু নাইট্রোসো যৌগ। নাইট্রোসো যৌগের হলুদ তৈলাক্ত ভাসমান অবস্থা পাবো, ঠিক আছে, হলুদ তৈলাক্ত ভাসমান স্তর পাবো, এভাবে তুমি বলো। আর তুমি যদি 3 ডিগ্রি অ্যামিন নাও, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে একটা দ্রবণীয় লবণ। ওকে, দেখো বিক্রিয়াগুলো কিন্তু দেখায় নেই, অলরেডি আলোচনা করে ফেলছি বলে এখানে তোমাদের জাস্ট একটা আমি সামারি দিলাম আর কি বিক্রিয়াটার। আচ্ছা, এরপর দেখি নিচের কোনটি ব্যবহার করে আমরা বিভিন্ন ডিগ্রির অ্যামিনের মধ্যে পার্থক্য করতে পারি। নিশ্চয়ই আমরা নাইট্রাস দ্রবণটাকে ব্যবহার করব। এই যে দেখো নাইট্রাস, হ্যাঁ নাইট্রিক না কিন্তু নাইট্রাস, HNO2। আচ্ছা, এরপর আসা হচ্ছে কোথায় আমরা নাইট্রোজেন গ্যাসের বুদবুদ দেখতে পাই। কোথায় দেখতে পারবো? খেয়াল করে দেখো, বুদবুদ তৈরি হবে প্রাইমারি অ্যামিনে, 1 ডিগ্রি অ্যামিনে। কোথায় আছে দেখি 1 ডিগ্রি অ্যামিনটা? এই দেখো NH2 তার সাথে R, এটা কিন্তু আমাদের সেই 1 ডিগ্রি অ্যামিন। বাট এখানে কি করছে দেখো, CH3Cl, তাই না, KOH, এগুলো কি ছিল? এগুলো কিন্তু ছিল না, সো এটা বাদ। তারপর দেখো এখানে আমাদের প্রাইমারি অ্যামিন আছে, এখানে দেখো নাইট্রাস অ্যাসিড আছে, তার মানে এখানে কিন্তু আলটিমেটলি কি হবে? বুদবুদ তৈরি হবে, তাই তো। এখানে কিন্তু সেই নাইট্রোজেন গ্যাসটা তৈরি হবে। সাথে এখানে দেখো আমাদের অ্যালকোহল তৈরি হবে, সাথে আমাদের পানি তৈরি হবে। ওগুলা তেমন দেখার বিষয় না, এটাই হচ্ছে উত্তর। বাকিগুলা কেন হলো না? দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি, তাই না? আবার দেখো এখানে কিন্তু ক্লোরোফর্ম দেওয়া, তার মানে এটা কিন্তু হবে না। হ্যাঁ, এখানে কিন্তু কার্বিলামিন বিক্রিয়ার কথা মেনলি বলা আছে। যাই হোক, উত্তর হচ্ছে অপশন বি। চলো আগাই। কি বলছে যে কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা কিভাবে তুমি প্রাইমারি অ্যামিনকে শনাক্তকরণ করতে পারবা বিক্রিয়ার মাধ্যমে দেখাও। এটা আমরা গত লেকচারে দেখছি, এই লেকচারে কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। প্রাইমারি অ্যামিন মানে কি? RNH2। এই RNH2 আমাকে আলাদা করে দেখাইতে হবে। মানে RNH2 কিভাবে সেই শনাক্তকরণটা সম্ভব সেটা আমরা দেখাবো। দেখি আমরা যে RNH2 নিলাম, হ্যাঁ, কার্বিল অ্যামিনের মধ্যে কি দিতে হবে? আমাদের ক্লোরোফর্ম দিতে হবে, বা আয়োডোফর্ম তুমি দিতে পারো। তার সাথে তুমি হচ্ছে একটা ক্ষার নিবা, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে। এখানে বিক্রিয়া নিলে বা বিক্রিয়া করালে অবশ্যই এখানে কি হবে? আইসোসায়ানাইড যৌগটা তৈরি হবে, ঠিক আছে। এখানে আমাদের উগ্র গন্ধ তৈরি হবে। তার মানে উগ্র গন্ধ তৈরি হওয়া মানে কি? আমি বুঝতে পারবো এখানে আইসোসায়ানাইড তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ এখানে কি ছিল? প্রাইমারি অ্যামিন এবং ক্লোরোফর্ম ছিল, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, সাথে কি তৈরি হবে? সাথে হচ্ছে আমাদের লবণ তৈরি হবে এবং পানি তৈরি হবে। বুঝতে পারছো কিভাবে কি করা যায়? আশা করি এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, কি বলছে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ এই বিক্রিয়াটা আসলে দেখাইতে বলছে। দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা কিরকম ছিল? RCONH2 থেকে হচ্ছিল, তাই না? ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, CH3CONH2, তাই না? তাই তো নাকি? এর সাথে তুমি কি নিবা? হ্যালোজেন হিসেবে নিবা হচ্ছে ব্রোমিন দ্রবণ, তার সাথে তুমি নিবা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় দ্রবণটা আর কি। এটা নিয়ে তুমি হচ্ছে এখানে হিট দিবা। হিট দিলে কি হবে, বা বিক্রিয়াটা করাইলে কি হবে? এই সিওটা হচ্ছে কার্বনেট আকারে বের হয়ে যায়, এই পটাশিয়ামের সাথে মিলে কার্বনেট আকারে এখানে বের হয়ে যাবে, তাহলে পটাশিয়াম কার্বনেট তৈরি করবে। আর কি তৈরি হয় দেখো, পটাশিয়াম হচ্ছে হ্যালোজেন নিয়ে লবণ তৈরি করবে, সাথে হচ্ছে পানি তৈরি হয়। ওকে, বিষয়টা এরকম। তাহলে এখান থেকে কার্বন চলে গেলে কি থাকে? প্রাইমারি অ্যামিন, তাহলে CH3NH2। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, তুমি যদি এখানে হ্যাঁ, প্রাইমারি অ্যামিন তো আমরা দেখাইলাম। প্রাইমারি অ্যামিন কিভাবে তৈরি হয় দেখাইলাম। আমরা অ্যারোমেটিক নিয়ে চিন্তা করি। ধরো এখানে আমাদের কি আছে? বেনজামাইড আছে। ওকে, এরকম ভাবে আমি দেখাই দিচ্ছি। এই যৌগটার নাম কি বলতো? বেনজামাইড। ওকে, আচ্ছা, তো এখানে আমরা একই রকম ভাবে এই বিক্রিয়কটা অ্যাড করব, ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিয়ে আমরা তাপ দিব। তাহলে কি হচ্ছে? এখানেও সেম কাজ হবে। এখান থেকে ওই সিওটা চলে যাবে কার্বনেট আকারে, বাকিটুকু এর সাথে যোগ করে দাও। দেখলে এখানে তুমি পাবা হচ্ছে অ্যানিলিন। ওকে, বাকি সেম আগের মতোই, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ব্রোমাইড আর হচ্ছে পানি। বুঝতে পারলাম কি? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইলো। গেল। চল আগে কি বলছে যে হফম্যান ডিগ্রেডেশন প্রক্রিয়ায় প্রধান উৎপাদ কি হবে?
নিশ্চয়ই আমাদের অ্যামিন হয়, তাই না? প্রাইমারি অ্যামিন হয়, অথবা অ্যানিলিনও কিন্তু হইতে পারে। অপশন শুধুমাত্র প্রাইমারি অ্যামিন দেওয়া। দেখো, অ্যামাইড থেকে বিক্রিয়া হয়, তৈরি হয় কিন্তু অ্যামিন, এটা কিন্তু তোমরা কনফিউজ করবা না। আচ্ছা, কি বলছে, নাইট্রোইথেনকে যদি আমরা টিন আর HCl সহযোগে উত্তপ্ত করি, কি তৈরি হয়? একটু দেখি তো নাইট্রোইথেনের সংকেত কি হবে। এই যে আমাদের সেই ইথেন CH3 আমরা একটা কার্বন থেকে হাইড্রোজেন বের করে সেখানে NO2 বসাই দিলাম। এখান থেকে আমি কি করব, মেইনলি টিন আর HCl সহযোগে বিক্রিয়া করাবো, ঠিক আছে? এখানে আমরা টিন আর গাঢ় HCl সহযোগে বিক্রিয়া করাবো, তৈরি হবে হচ্ছে জায়মান হাইড্রোজেন। বুঝতে পারছি কি? আচ্ছা, এখন খেয়াল করে দেখো জায়মান হাইড্রোজেন কি করে। আমি যদি এখান থেকে দেখাইতে চাই, দেখো জায়মান হাইড্রোজেন গুলো আলটিমেটলি আসে হচ্ছে অক্সিজেনে, অক্সিজেন গুলোকে রিপ্লেস করে দিবে হাইড্রোজেন দিয়ে, তাহলে তৈরি করবে হচ্ছে CH3 CH2 NH2, তাই না? দেখো তাহলে দুইটা হাইড্রোজেন, মানে ধরো তুমি হাইড্রোজেন অক্সিজেনকে রিপ্লেস করে তৈরি করবে হচ্ছে পানি, আর বাকি হাইড্রোজেন গুলো হচ্ছে এখানে যুক্ত হয়ে যায়, সমতাকরণের দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে দেখো আলটিমেটলি কি তৈরি হচ্ছে, আমাদের তৈরি হচ্ছে অ্যামিন, তাই তো? দেখি তো এটা অপশনে আছে কিনা, অপশন সি। ওকে, বুঝতে পারলাম কি বিষয়টা। আচ্ছা, কি বলছে, অ্যালকাইল সায়ানাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এটা দ্বারা যদি বিজারণ করি, অর্থাৎ জার্মান হাইড্রোজেন যদি এখানে চলে আসে, তাহলে কোন যৌগটা তৈরি হয়? দেখো এই যে আমাদের সেই অ্যালকাইল সায়ানাইড, ওকে, এটাকে আমরা কি করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারণ করব। তাহলে এখানে জার্মান হাইড্রোজেন প্রডিউস হবে। জার্মান হাইড্রোজেন গুলো কি করবে, এখানে যে বন্ধনগুলো আছে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড আছে, তাদেরকে ভেঙে দিবে। আমি যদি বন্ধনটাকে তোমাকে দেখাইতে চাই, দেখো এখানে বন্ধনটা এরকম হয়, ট্রিপল বন্ড, ও হচ্ছে এখানে পাই বন্ধনকে আক্রমণ করবে। দুটা পাই বন্ধন মানে কি, এখানে প্রত্যেকটা পরমাণুর সাথে দুইটা করে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে তৈরি করবে আর CH2 NH2, এটা তৈরি হলো কি 1 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, এরকম বিষয়টা। আচ্ছা, আবার তুমি যদি এখানে চিন্তা করো, তোমার CN নাই, এখানে তোমার আইসোসায়ানাইড আছে, তাহলে NC আছে, এখানে কি করবে, একই রকম ভাবে তোমার বিক্রিয়া করবে, যেমন হাইড্রোজেন প্রডিউস হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট থেকে, তাহলে এরাও কি করবে, পাই বন্ধনকে আক্রমণ করে এই পরমাণুগুলোর সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি তৈরি হয়, দেখো আর NH, এখানে আলটিমেটলি CH3 তৈরি হয়। বুঝতে পারলাম, CH3 তৈরি হয়। এটা কি বলতো, এটা কিন্তু তোমার 2 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন। তাহলে সায়ানাইড থেকে পাওয়া যায় প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, আইসোসায়ানাইড থেকে পাওয়া যায় সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন। ওকে, আমাদের বলছে সায়ানাইড থেকে কি পাবো, আমরা পাবো হচ্ছে অ্যামিন। ক্লিয়ার? আচ্ছা, চলো আগে দেখো এখানে কি বলছে, যদি আমরা অ্যামাইড যৌগটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারণ করি, তাহলে কি যৌগ তৈরি হয়? খেয়াল করে দেখো, এটা আমি একটু দেখাই, CH3 CO NH2। আচ্ছা, এটাই কিন্তু দুইটা ফেট ছিল, তাই না? দুই রকমের বিক্রিয়া এখানে ছিল, সেটা আমি দুইটাই দেখাচ্ছি। একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা দিয়ে যদি আমি বিজারণ করি তাহলে কি হয়, তাই না? দেখো বিজারণ হওয়া মানে কি, হাইড্রোজেন গুলো এসে অক্সিজেনকে রিপ্লেস করে দিবে, তাই না? তাহলে এখানে যে অক্সিজেনটা আছে, সে অক্সিজেনকে সরায় নিজেরা বসে যাবে, তাহলে বসায় দাও, তাহলে CH3 তো আগেই ছিল, CO2 হয়ে যাবে হচ্ছে CH2 আর এখানে NH2, এটা তাহলে কি হলো 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, আর আমরা কি দিছিলাম, হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ। এখানে আমি ব্রোমিন নিচ্ছিলাম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছিলাম, রাইট? এগুলোই তো নিচ্ছিলাম। ওরা কি করে, ওরা এখানে বিক্রিয়া করার সময় এই যে CO গ্রুপটা আছে, সেই CO গ্রুপটাকে সরায় দেয়, তৈরি করবে হচ্ছে এখানে CH3 NH2। বলো তো এটা কত ডিগ্রি অ্যামিন? এইটাও কিন্তু 1 ডিগ্রি অ্যামিন। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি, উপরের বিক্রিয়ায় কার্বন সংখ্যা সেম ছিল, তাই না? এখানেও দুইটা কার্বন, এখানেও দুইটা কার্বন, বাট নিচের বিক্রিয়ায় কার্বন সংখ্যা কিন্তু কমে গেছে, তাই না? দুটা ছিল, একটা কিন্তু নাই, কার্বনেট আকারে বের হয়ে গেছে, তাই না? বিক্রিয়া দেখছি। সো এই জন্য এটাকে আমরা কি বলতেছিলাম, ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ, কার্বন সংখ্যা কমে যাওয়ার বিক্রিয়া। বুঝছো তো? মেইনলি এখানে উপরেটা জানতে চাওয়া হয়েছে, এখানে কি তৈরি হয়, যত কার্বন ছিল তত কার্বনের প্রাইমারি অ্যামিন তৈরি হয়। সেটা কোথায়, এই যে অপশন ডি আর কি, রাইট? তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? আমি তোমাদের একটু পার্থক্য আকারে জিনিসটা পড়াই দিলাম, রাইট? আচ্ছা, গেল।
আসো নিচের কোনটি সবচেয়ে দুর্বল ক্ষারক। এখন অ্যামিন সমূহের মধ্যে ক্ষারধর্মিতার কিন্তু একটা ক্রম আছে, সেটা কি? আমি যদি ক্ষারধর্মিতা ক্রমটা দেখতে চাই, তাহলে সেই ক্রমটা কিরকম আসে দেখার চেষ্টা করি। সেই ক্রমটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারধর্মী হয় 2 ডিগ্রি, তারপর হয় 1 ডিগ্রি, তারপর হয় হচ্ছে 3 ডিগ্রি, তারপর হয় হচ্ছে অ্যামোনিয়া, আর লাস্টে হয় অ্যানিলিন। তো ব্যাখ্যা যেহেতু তোমরা একাডেমিকে পড়ছোই, তো এখানে আমরা অত ডিটেলসে যে বা অত ভেঙে ভেঙে ব্যাখ্যাটা বলবো না। জাস্ট আমরা জিনিসটা এভাবে মনে রাখবো যে আমাদের 2 ডিগ্রি কেন বেশি ক্ষারধর্মী হয়, দুইটা অ্যালকেল গ্রুপ আছে। 1 ডিগ্রি কেন কম, অ্যালকাইল গ্রুপ একটা কম আছে। 3 ডিগ্রি তো সবচেয়ে বেশি হওয়ার কথা, 3টা অ্যালকেল গ্রুপ, বাট এখানে কিন্তু স্টেরিক বাধাও আছে, তাই না? রাইট, এই জন্য এটা কিন্তু ক্ষারধর্মিতা কমে যায়। তারপর অ্যামোনিয়া কেন, কোনো অ্যালকেল গ্রুপ নাই। তারপর অ্যানিলিন কেন, এখানে কিন্তু আমাদের কি আছে, এটা কিন্তু একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, তাই না? মুক্তজোড় আছে, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। ও কি করে, ও হচ্ছে আমাদের এই মুক্তজোড়টাকে আরো ভিতরে পাস করে দেয়, যার ফলে ওর কিন্তু ইলেকট্রন ঘনত্ব কমে যায়। এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি চেঞ্জ হয় নাই, কমে গেছে, এই জন্য ওর ক্ষারধর্মিতা কিন্তু সবার থেকে কম। বুঝতে পারছো? একদম সিম্পলি বললাম, এত ব্যাখ্যা করে বললাম না, কারণ এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন নাই, এই জন্য আর কি বলিনি আর কি। এখন বিষয় হচ্ছে এখানে কোনটা উত্তর হবে, তাই না? দেখো কোনটা উত্তর হবে। প্রথমটা কি? অ্যানিলিন। প্রথমটা হচ্ছে আমাদের সেই অ্যানিলিন। পরেরটা কি দেখো, আমাদের C6H4NO2NH2। এখানে তোমার যে অপশনটা ছিল সেটা দেখতে অনেকটা এরকম ছিল, NH2 এখানে আর NO2 এখানে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বইয়ের অপশন ছিল, তোমরা চাইলে বইটা দেখতে পারো। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, তাই না? বলছে কি সবচেয়ে দুর্বল কোনটা হবে, সবচেয়ে দুর্বল কোনটা? সবচেয়ে তীব্র হবে হচ্ছে ডি নাম্বার অপশনটা, তাই তো, 2 ডিগ্রি। তারপর হচ্ছে সি নাম্বার অপশনটা 1 ডিগ্রি, তারপর হচ্ছে ই নাম্বার অপশনটা 3 ডিগ্রি, তাই তো। তারপর হচ্ছে আমাদের অ্যামোনিয়া, যেটা অপশনে নাই। আর লাস্টে আমরা কি দেখছিলাম? অ্যানিলিন, তার মানে 1 নাম্বার অপশন। এখন বিষয়টা হচ্ছে দেখো, অ্যানিলিন আর এই যৌগটার মধ্যে কে বেশি ক্ষারধর্মী, কে কম ক্ষারধর্মী, এটা আমি কেমনে বুঝতে পারি? একটু খেয়াল করো। লোন পেয়ার আছে না, চক্রের মধ্যে দেয়, ওকে। লোন পেয়ার আছে, চক্রের মধ্যে দেয়, তাই না? এই অর্থোপ্যারাম এটা কিন্তু এখন আমি পড়াই নাই, এটা কিন্তু আমরা ইনশাল্লাহ পরে একটা লেকচারে দেখবো। তো এটা হচ্ছে আমি মেনলি তোমাদের যে একাডেমিক জ্ঞানটা আছে সেটার উপরে বেস করে জিনিসটা বলতেছি। লোন পেয়ার থাকলে চক্রের মধ্যে দিবে, তাই না? বিষয়টা এরকম। ও কিন্তু চক্রের মধ্যে দেয়, তাহলে এখন আমি কিভাবে তুলনা করতে পারি? দেখো, ওর কিন্তু এই যে আমাদের মেটা পজিশনে আরেকটা গ্রুপ বসে আছে, নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপ কিন্তু একটা মেটা নির্দেশক হয়, ও কিন্তু চক্র থেকে আরো ইলেকট্রন ঘনত্ব টান দিয়ে নিয়ে যায়, তাই না? এখানে কিন্তু চক্র থেকে টান দিয়ে নেওয়ার মতো কেউ ছিল না, এখানে কিন্তু একজন আছে। তাহলে খেয়াল করে দেখো, ও যদি ইলেকট্রন নিয়ে যায় তাহলে ইলেকট্রনের ঘাটতি পড়বে, সেটা ব্যালেন্স করার জন্য কিন্তু আরো বেশি বেশি ইলেকট্রন নাইট্রোজেন থেকে ভিতরের দিকে চলে আসবে। এখানে আলটিমেটলি নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব অনেক কমে যাচ্ছে, এখানে কমতেছিল, বাট এখানে কিন্তু এই গ্রুপটার জন্য অনেক বেশি কমে যায়, তাই না? রাইট। তো মেইনলি আমি কি বলতেছিলাম যে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি এরা কেন বেশি ক্ষারধর্মী হচ্ছিল? কারণ এদের মধ্যে আর গ্রুপ ছিল, এবং আর গ্রুপ কি করে? আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করে নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেয়, তাই না? অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন ঘনত্ব কিন্তু বাড়ে নাই, বুঝছো? বাড়েও নাই, কমেও নাই। মেইনলি ওরা হচ্ছে লোন পেয়ার দিয়ে হচ্ছে প্রোটন গ্রহণ করার মাধ্যমে ক্ষার আকারে কাজ করে। আর এটা কেন সবচেয়ে কম ছিল? কারণ এখানে কিন্তু আমি লোন পেয়ারটা চক্রের মধ্যে পাস করাই দিছি, তাই না? তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক কমে গেছে। তারপরে মোদ্দা কথা কি? মোদ্দা কথা হচ্ছে নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে সে তত বেশি ক্ষারধর্মী হবে, ইলেকট্রন ঘনত্ব যত কম হবে তত কম ক্ষারধর্মী হবে। এখানে আমি বুঝতেই পারলাম এখানে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, বাট এখানে ইলেকট্রন ঘনত্ব আরো বেশি কমে গেছে, তাহলে ওর মধ্যে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম। বুঝতে পারছি? তাহলে যার মধ্যে যত কম ইলেকট্রন ঘনত্ব সে তত কম ক্ষারধর্মী, তার মানে এখানে মেইনলি সবার লাস্টে হবে হচ্ছে অপশন বি। আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পারছো নাকি কঠিন লাগলো বলতো? আমি কিন্তু একদম সিম্পলি জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। যদি কঠিন লাগে তাহলে আমাকে বলবো, ভাই এই যে 10 নম্বর প্রশ্নে সমস্যা হচ্ছে, আরেকটু এক্সপ্লেন করে দেন, আমি তোমাকে এক্সপ্লেন করে দিব। তো মেইনলি একটু জানলেই হবে যে যদি আমাদের এখানে কোনো মেটা নির্দেশক বসে থাকে তাহলে সেটা কিন্তু ক্ষারধর্মিতাকে কমায় দেয়, এই জন্য উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, এবার হচ্ছে অ্যানিলিন। এখন আসো অ্যানিলিন। তো অ্যানিলিন কিন্তু আমরা অনেক কিছু আগে থেকে পড়ে ফেলছি, তাও এখানে আমি একটু শর্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখো, প্রথমে আমি কি দেখবো? প্রথমে আমরা দেখবো হচ্ছে
বেনজামাইড, ঠিক আছে, এই যে আমাদের CONH2 বেনজামাইড। এটার মধ্যে যদি আমরা ওই যে ব্রোমিন দ্রবণ আর ক্ষার চালনা করি তাহলে এখানে কি হবে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হয়ে যাবে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হয়ে যাবে, তাই না? এটার মাধ্যমে কি হবে, সিওটা হচ্ছে কার্বনেট আকারে বের হয়ে যায় আর তৈরি করে হচ্ছে অ্যানিলিন, তাই না বিষয়টা? এরপর তোমার কি আছে, এরপর তুমি বলতে পারো হচ্ছে নাইট্রোবেনজিন, NO2। তো নাইট্রোবেনজিন থেকে আমি কিভাবে অ্যানিলিন পাবো, অক্সিজেন গুলোকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে বিজারণ করতে হবে। কি দিয়ে করব, টিন আর গাঢ় HCl দিয়ে করব, তাই না? এরকম বিষয়টা। আর কি দেখতে পারি, আর হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন থেকে কিন্তু আমরা কি করতে পারবো, অ্যানিলিন পাইতে পারি। এখানে তুমি যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করো তাহলে কিন্তু আমাদের কি হবে, অ্যানিলিন তৈরি হয়ে যাবে। তুমি যদি চাও প্রভাবকটা এখানে উল্লেখ করতে পারো, প্রভাবক যদি মনে থাকে লিখে দিবা CO2O, ঠিক আছে, কিউপ্রাস অক্সাইড। আর কোত্থেকে তৈরি করা যেতে পারে, ফেনল থেকে তৈরি করা যেতে পারে। হ্যাঁ, ফেনলের মধ্যে তুমি যদি একই রকম ভাবে অ্যামোনিয়া গ্যাস চালনা করো তাহলে এখানে কিন্তু কি হবে, এখানেও কিন্তু আলটিমেটলি অ্যানিলিন তৈরি হয়ে যাবে, তাই না? তো প্রভাবক যদি তোমাদের মনে থাকে তাহলে এখানে উল্লেখ করে দিতে পারো, এখানে হচ্ছে মেইনলি জিঙ্ক ক্লোরাইড। ওকে, তো বেসিক কথা হচ্ছে এইসব যৌগ থেকে আমি অ্যানিলিন তৈরি করতে পারি, গেল। আচ্ছা, এরপর তুমি ডায়াজোনিয়াম লবণ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা আমি কিভাবে তৈরি করতে পারি খেয়াল করে দেখো। আমাদের যে অ্যানিলিনটা ছিল, আমাদের যে অ্যানিলিনটা ছিল, এই অ্যানিলিনের মধ্যে যদি আমরা নাইট্রাস অ্যাসিড দিয়ে দিই, HNO2, তার সাথে যদি আমরা গাঢ় HCl দিই, কিভাবে দিচ্ছিলাম বলতো, সোডিয়াম নাইট্রাইট আর গাঢ় HCl, তাই না? সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি এখানে বিক্রিয়া করবে, তাই তো? তার মানে এখানে প্রভাবক হিসেবে কি থাকবে, সোডিয়াম নাইট্রাইট এবং গাঢ় HCl। তাপমাত্রা অবশ্যই মনে রাখবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এটাকে আমরা কি বলি, ডায়াজোকরণ তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা হইলে আলটিমেটলি এখানে কি তৈরি হবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, N2Cl তৈরি হবে। বুঝতে পারলাম তো? N2Cl আমাদের এখানে তৈরি হয়ে গেল, সাথে তোমার এখানে তুমি বলতে পারো পানি তৈরি হয়। আচ্ছা, গেল। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই তাপমাত্রাটা কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি এই তাপমাত্রাটা না রাখো, তুমি ধরো সেখানে অন্য তাপমাত্রা রাখলা, ধরো 30 থেকে 35 ডিগ্রি, হ্যাঁ, সেখানে কিন্তু আর আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয় না, সেখানে তৈরি হয়ে যাবে হচ্ছে ফেনল, বুঝছো? সেখানে তৈরি হয় ফেনল। হ্যাঁ, নাইট্রোজেন যে গ্যাসটা আছে, নাইট্রোজেন পরমাণু, সেটা হচ্ছে আলাদা হয়ে যায় এখান থেকে, আর এখানে আমাদের পানি তৈরি হয়। বাকি কিছু তেমন কিছু ইম্পর্টেন্ট না আর কি, মেনলি দেখবা তাপমাত্রাটা কত আছে, 0 থেকে 5 হইলে বিডিসি, না হইলে ফেনল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। তাহলে কিন্তু আমরা তৈরি করতে পারলাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই না? এটা হচ্ছে আমাদের সেই বিডিসি। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এখন কি ধরনের বিক্রিয়া দেয় সেটা আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে? এই যে আমাদের যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা আমি লিখে নিই আগে, এই দেখো N2Cl, এখান থেকে আমি কি কি যৌগ পাইতে পারি সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা, আসো তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে, যদি আমি এখানে অম্লীয় মাধ্যমে পানি চালনা করি, অম্লীয় মাধ্যমে যদি আমরা পানি চালনা করি বা আর্দ্র বিশ্লেষণ করে দেই, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ফেনল। তো বাই প্রোডাক্ট কি কি হয় ওইটা আমাদের জন্য এত বেশি জানা ইম্পর্টেন্ট না, এখানে নাইট্রোজেন তৈরি হয় আর কিছু কিছু তৈরি হয়, ওগুলো আমাদের এত বেশি দেখার দরকার নেই। হ্যাঁ, তো এরপর হচ্ছে আমি যদি আগাই, এখানে যদি আমি হাইপোফসফরাস অ্যাসিড নেই, H3PO2 নেই, যদি কপার নেই, তারপর যদি আমরা এটাকে আর্দ্র বিশ্লেষণ করে দিই, তাহলে এখানে কি তৈরি হবে বলতো, এখানে মেইনলি তৈরি হয় বেনজিন, তাই তো? বেনজিন তৈরি হবে, সাথে আমাদের এখানে এই নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, তাই তো? তারপর এখানে ফসফরাস অ্যাসিড তৈরি হয়, অত কিছু আমাদের দেখার দরকার নেই, মেইনলি আমরা বেনজিন তৈরি হচ্ছে এটাই বুঝলাম। আচ্ছা, এরপর হচ্ছে স্যান্ডমের বিক্রিয়াগুলো। স্যান্ডমের বিক্রিয়া কি হচ্ছিল, আমি যদি এখানে CO2Cl2 নেই, HCl নেই, আর যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখি, এখানে তৈরি হচ্ছিল ক্লোরোবেনজিন। আবার আমি যদি এখানে CO2Br2 নেই, HBr নেই, আর যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখি, তৈরি হচ্ছিল ব্রোমোবেনজিন, রাইট?
আর আমি যদি এখানে Ki নিই, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখি, তাহলে তৈরি হচ্ছিল আয়োডোবেনজিন। বুঝতে পারছো? এখানে যতগুলো বিক্রিয়া লিখলাম, এই যে লাস্টের দিকে 3টা বিক্রিয়া, এদেরকে একসাথে আমরা কি বলি? স্যান্ডমেয়ার বিক্রিয়া বলি, তাই না? এটা কিন্তু আমরা অনেকবার দেখলাম, তাই তো? ওকে, স্যান্ডমেয়ার বিক্রিয়া। এখানে তোমরা চাইলে আরেকটা বিক্রিয়া পড়তে পারো, সেটা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। কপার প্রভাবক দিলে কিন্তু সরাসরি ক্লোরোবেনজিন তৈরি হয়, তাই না? ক্লোরিন গ্যাস চালনাগুলো আর কি। অত কিছু আমাদের দরকার নাই, জাস্ট আমরা এখান থেকে বেসিক আইডিয়া গুলো রাখবো আর কি। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা রিঅ্যাকশন দেখি, সেটা হচ্ছে এটার মধ্যে যদি আমরা ফেনল চালনা করি, ফেনল চালনা করি এবং সেটাকে যদি আমরা ক্ষারের উপস্থিতিতে পাতন করে ফেলি। আসলে বেসিক কথা কি, এই দুটো যৌগের সাথে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে এখানে আলটিমেটলি কি তৈরি হবে? এখানে মেনলি আমাদের কাপলিং বিক্রিয়া হয়ে যাবে, ঠিক আছে? যুগল আয়ন বিক্রিয়া হয়ে যাবে। কিরকম ভাবে বিক্রিয়াটা হয়? এখানে OH আর এখান থেকে Cl বের হয়ে যাবে। এই নাইট্রোজেন হচ্ছে এইদিকে দুইটা বক্সকে ধরবে। ওকে, আচ্ছা, কিভাবে বিক্রিয়াটা হয় দেখো। এখানে যে আমাদের প্যারাকার্বনে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে Cl এর সাথে, নাইট্রোজেনটা হচ্ছে এখানে যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে কিরকম দেখায় দেখো, এই যে আমাদের যে BDC তার বাক্স N ডাবল বন্ড N, তার সাথে এরকম ভাবে ফেনলের বাক্সটা যুক্ত হবে, তাই না? আর এখানে কি তৈরি হচ্ছে? আমাদের HCl, রাইট? আচ্ছা, এই যে বিক্রিয়াটা দেখাইলাম, এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? এটাকে আমরা মেনলি বলি হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। জোড়া লাগতেছে, কাপল হচ্ছে, তাই কাপলিং রিঅ্যাকশন। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারলাম আমাদের BDC কিভাবে কিভাবে বিক্রিয়া করে। আশা করি এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। আচ্ছা, চলো আগাই। এখন কি বলছি যে বেনজিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরির বিক্রিয়াগুলো লেখো। কিভাবে আমরা বেনজিন থেকে তৈরি করতে পারি এটা তো দেখি নাই। আচ্ছা, দেখি এখন। এই যে আমাদের বেনজিন, এটাকে আমরা কি করব? সুন্দর মতো নাইট্রেশন করব, ঠিক আছে? নাইট্রেশন আমরা এখনো পড়ি নাই, সামনে কিন্তু পড়বো। আমি তোমাদের একাডেমিক জ্ঞান থেকে বলতেছি আর কি। নাইট্রেশন করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে? এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু লাগবে, তাই না? রাইট? আচ্ছা, তাহলে এখানে কি হবে? মাইনাস প্লাস ইলেকট্রোফাইল তৈরি হয়। ইলেকট্রোফাইলটা যে কোনো একটা কার্বনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে তৈরি করবে কি? নাইট্রোবেনজিন। ধরো এই কার্বনকে অ্যাটাক করলো, ঠিক আছে? নাইট্রোবেনজিন তৈরি করে, আর বাই প্রোডাক্ট হিসেবে এখানে পানি তৈরি হয়, তাই না? তবে বাই প্রোডাক্টটাকে একটু ছোট্ট করে নিচে লিখে দিই, গেল। এখন নাইট্রোবেনজিন থেকে আমি কি তৈরি করব? অ্যানিলিন তৈরি করব। কিভাবে তৈরি করা যায়? তুমি এখানে মেনলি নিবা হচ্ছে জায়মান হাইড্রোজেন, তাই তো? জায়মান হাইড্রোজেন। কোত্থেকে আসে জায়মান হাইড্রোজেনটা বলো তো? 3 এবং গাঢ় HCl এর বিক্রিয়া, ঠিক আছে? এখানে স্ট্যানিক ক্লোরাইড তৈরি হয় আর মেনলি জায়মান হাইড্রোজেন প্রডিউস হয়। তারাই হচ্ছে আলটিমেটলি এখান থেকে আমাদের নাইট্রোজেনের অক্সিজেন গুলোকে বের করে নিয়ে সেখানে হাইড্রোজেন বসাই দিবে, তৈরি করবে হচ্ছে আমাদের অ্যানিলিন, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি এই অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দাও, তুমি যদি এর সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দাও, ওই যে সোডিয়াম নাইট্রেট আর গাঢ় HCl তাদের উপস্থিতিতে, অবশ্যই এখানে তাপমাত্রা মেনশন করতেই হবে, তাহলে কিন্তু মার্ক দিবে না। তাহলে তৈরি হবে কি? তৈরি হবে হচ্ছে এরকম ভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, ভাইরা কি বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের স্টেপগুলো। তাহলে এখানে কোন কোন যৌগ তৈরি হচ্ছে আমি একটু নামটাও বলে দিই, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের বেনজিন। বেনজিনের নাইট্রেশনে তৈরি হলো হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের বিজারণে তৈরি হলো হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের ডায়াজোকরণে তৈরি হলো হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বুঝতে পারলাম? আচ্ছা, চলো আগাই। অ্যানিলিন থেকে অর্থ এবং প্যারানাইট্রো অ্যানিলিন কিভাবে তৈরি করা যেতে পারে, এটাও কিন্তু আমাদের ওই যে অর্থ প্যারা নির্দেশকের যে আলোচনাটা সামনের লেকচার আসবে, সেখানে আমরা দেখব যে এখানে অ্যানিলিনের মাথায় যে NH2 গ্রুপটা আছে, এটার কিন্তু দেখো একটা লোন পেয়ার আছে, তাই না? লোন পেয়ার আছে। তো লোন পেয়ার থাকলে কিন্তু অর্থ প্যারা নির্দেশক হয়, তাই না? তাহলে নাইট্রেশন করলে তো অর্থ নাইট্রো অ্যানিলিন হওয়ার কথা ছিল, হ্যাঁ, আর প্যারানাইট্রো সমাণু তৈরি হওয়ার কথা ছিল। বাট আমি যদি এটার নাইট্রেশন করি তাহলে দেখা যায় যে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়ে যায়। মেটা কিন্তু হওয়ার কথা না, অর্থপ্যারা হওয়ার কথা। এখন বিষয় হচ্ছে মেটা কেন হয়, এটা কিন্তু আমরা ব্যাখ্যায় পড়বো, সামনে যে ব্যাখ্যায় পড়বো। তো সেই মেটা সমাণু থেকে আমি কিভাবে অর্থপ্যারা সমাণুতে আনতে পারি
সেটা আমরা আজকে লেকচারে দেখবো। যদিও এটা আমার এই লেকচারে নেওয়াটা উচিত হয় নাই, এখন আমার মনে হচ্ছে যে ওই জিনিসটা আমার একটু এক্সপ্লেন করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা যখন ওই লেকচারটা পড়বো সেটার মধ্যে আমরা শর্ট করে এই আলোচনাটা একটু বলে দিব। ঠিক আছে, লিখে আমি এখানে রিয়াকশন গুলো দেখাচ্ছি কিভাবে আমরা অর্থপ্যারা সমাণু তৈরি করতে পারি। যখন আমরা ওইটা ডিটেলস পড়বো তখন এই জিনিসটা আরেকবার একটু শর্ট আমি বলে দিব, সমস্যা নেই। তো তোমাদের যদি এটা কঠিন মনে হয় বা ঝামেলা মনে হয়, এটা তোমরা একটু স্কিপ করতে পারো এই প্রশ্নের সলভটা। দেখো, আমাদের কি ছিল? অ্যানিলিন ছিল। আমাদের হচ্ছে এখানে অ্যানিলিন ছিল, তাই তো? অর্থোমেম প্যারা সমাণু কিন্তু সরাসরি নাইট্রেশন করে তৈরি করতে পারবো না। এখানে আমি কি করব? এখানে মিললে আমরা এটাকে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দেওয়াবো। প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড CH3CO CH3, COCH3 আর কি। ওকে, এরকম ইথানোয়িক অ্যানহাইড্রাইড, এটার উপস্থিতিতে আমাদের অ্যাসিড হচ্ছে এটার সাথে রিঅ্যাকশন করবে। এরকম ভাবে রিঅ্যাকশন করে দেখো, OH হচ্ছে নেগেটিভ, CH3CO হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এই OH টা কি করবে? OH টা হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে, বাকি অংশটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে এরকম ভাবে একটা যৌগ NHCOCH3। এটার নাম হচ্ছে অ্যাসিট্যানিলাইট। ঠিক আছে, অ্যাসিট্যানিলাইট। ওকে, এখন খেয়াল করে দেখো, ওর কিন্তু একটা লোন পেয়ার আছে, ও কিন্তু এখন অর্থপ্যারা নির্দেশক। তার মানে এখন তুমি যদি এটাকে নাইট্রেশন করো, এইটাকে যদি আমরা এখন নাইট্রেশন করি, তাহলে এখন কিন্তু আর কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে অর্থপ্যারা সমাণু তৈরি হয়। তার মানে এখানে দেখো, তুমি যদি নাইট্রেশন করো, তাহলে এখানে কি পাবা? অর্থপ্যারা সমাণু পাবা। দেখো আমি শর্টে দেখাই দিচ্ছি, এই যে এখানে একটা সমাণু পাবা আর এখানে একটা সমাণু পাবা। একটা ধরো হচ্ছে আমাদের অর্থ সমাণু তৈরি হয়, আর একটা ধরো হচ্ছে আমাদের প্যারা সমাণু তৈরি হয়, তাই না? আমাদের তো এই অ্যাসিটানিলাইডের অর্থপ্যারা লাগবে না, লাগবে কি? অ্যানিলিনের অর্থপ্যারা, তাই না? তা আমি যদি অ্যানিলিনের অর্থপ্যারা জানতে চাই, তাহলে এখন এখানে কি করতে হবে? সুন্দর মতো এই বিক্রিয়া বা এই জিনিসের সাথে তুমি পানি যোগ করে দিবা। ঠিক আছে, এটার মধ্যে তুমি পানি চালনা করবা, রাইট? তাহলে পানির মধ্যে কি আছে? H আর OH। OH হচ্ছে বেসিক্যালি এই পার্টটুকুর সাথে যুক্ত হয়, এটার সাথে OH যুক্ত হয়, আর এই পার্টটুকুর সাথে H যুক্ত হয়। তাহলে চিন্তা করে দেখো, আমি যদি এখানে OH যুক্ত করে দেই, তাহলে কি পাবো বলো? CH3COOH, তাই না? রাইট, দুইটা জায়গা থেকে আমি দুইটা অণু পাবো, সমতা করানোর দরকার নাই। আর মেইনলি H গুলো কি হবে? এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে অর্থ সমাণু, এখানে তৈরি হবে হচ্ছে প্যারা সমাণু। সেটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এই যে আমাদের সেই অর্থ সমাণু, আর এই হচ্ছে সেই প্যারা সমাণু। ওকে, বুঝতে পারলাম? অর্থনাইট্রো আর প্যারা। আমি নামটাও লিখে দিই, তাহলে আরো সহজে বুঝতে পারবা। অর্থ আর হচ্ছে প্যারা। বুঝতে পারলাম কি? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যদি কঠিন লাগে, এটা তোমরা হচ্ছে একটু স্কিপ করে যাও। এই বিক্রিয়াটা যখন আমরা ওই লেকচারটা করবো অর্থ প্যারা মেটা, তারপর তোমরা এই অংশটুকু চাইলে আবার দেখতে পারো। আচ্ছা, গেল। আচ্ছা, এরপর দেখি কি বলছে, যে নিচে যৌগসমূহের মধ্যে কোনটি ডায়াজোনিয়াম লবণ তৈরি করে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো যে ডায়াজোনিয়াম লবণ কারা তৈরি করে? এটা সবসময় তৈরি করবে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন। অ্যানিলিন হচ্ছে ডায়াজোনিয়াম লবণ তৈরি করে। অ্যালিফেটিক অ্যামিন কিন্তু কখনোই ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে না, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এখন বলতে পারো কেন হচ্ছে আমাদের এরকম ভাবে অ্যালিফেটিক অ্যামিনটা ডায়াজোনিয়াম লবণ তৈরি করে না, জানা দরকার। আচ্ছা, আমি তাহলে তোমাদের একটু রিঅ্যাকশনের মাধ্যমে এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করি। রিঅ্যাকশনের মাধ্যমে জিনিসটা একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমাদের এখানে কি হচ্ছিল বেসিক্যালি, যে আমাদের যে অ্যানিলিনটা ছিল, এই অ্যানিলিনটাকে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করাই, তাহলে আমাদের এখানে ডায়াজোনিয়াম লবণটা তৈরি হচ্ছিল, তাই না? এটাই তো আমাদের বেসিক কথা ছিল। আচ্ছা, তো মেইনলি এখানে আসলে রিঅ্যাকশনটা কিভাবে হয়, তাই না? রিঅ্যাকশনটা কিভাবে হয় দেখো, এখানে একটা অন্তর্বর্তী অবস্থায় এই নাইট্রোজেনটা কি করবে? এখানে হাইড্রোজেন সরায় নিচে বসে যাবে। ওকে, নাইট্রোজেনটা কি করবে? হাইড্রোজেন সরায় নিচে বসে যাবে, তৈরি করবে এরকম ভাবে একটা ক্যাটায়ন।
এরকম ভাবে একটা ক্যাটায়ন তৈরি করে, তাই না? এরকম ভাবে আসলে একটা যৌগ তৈরি করে। এই যৌগে যে প্রথম যে নাইট্রোজেনটা আছে, দেখি আমি এখানে একটু বন্ধন দেখানোর মাধ্যমে জিনিসটা তোমাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এখানে কিরকম হয়, এই যে নাইট্রোজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, ওর হাত 4টা হয়ে গেছে না, তার মানে ওর কিন্তু একটা পজিটিভ হাত এখানে থাকবে, বুঝছো? রাইট? হাত যদি আমি একটা বেশি ইউজ করে ফেলি তাহলে কিন্তু বুঝাই কি আমি মানে ওই লোন পেয়ারটাকে ইউজ করে ফেলছি, সেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা গেল। তার মানে খেয়াল করে দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, বাট ওর কিন্তু কোনো লোন পেয়ার নাই, আমি কিন্তু লোন পেয়ার এখানে নাইট্রোজেনের দিকে দিয়ে দিছি বা ইউজ করে ফেলছি। তাহলে এখন কি সে অর্থ প্যারা হবে? এখন কিন্তু সে অর্থ প্যারা হবে না, এখন কিন্তু সে মেটা হবে। মেটা মানে কি চক্র থেকে সে এখন ইলেকট্রন ঘনত্ব নিচের দিকে টান দিবে। তার মানে এখানে কিন্তু কি হয়, রেজোনেন্স হয়, বুঝছো? রেজোনেন্স হয়, অনুরণন হয়। যেসব কাঠামোতে রেজোনেন্স হয় তারা অনেক বেশি কি হবে, স্টেবল হবে, অনেক বেশি স্টেবল হয়। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু বেশি স্টেবল হয় তাই আমাদের অ্যানিলিন হচ্ছে এই আয়নটা তৈরি করার মাধ্যমে ডায়াজোকরণ হয়, ডায়াজোনিয়াম লবণ তৈরি করে। বাট তুমি যদি এখানে অ্যামিন চিন্তা করে দেখো, অ্যামিন থেকে যে আয়নটা তৈরি হবে আর N2+, এখানে কিন্তু রেজোনেন্সের কোনো সুযোগ নাই। আছে রেজোনেন্সের জন্য কিন্তু এরকম অবশ্যই আমাদের একটা কি লাগবে, বেনজিন চক্র লাগবে, তাই না? রাইট? এখানে কি সেরকম কিছু আছে? সেরকম কিন্তু কিছু নাই। তার মানে এখানে কিন্তু এই যৌগটা স্টেবল হয় না, বরঞ্চ এই যৌগটা ভেঙে যায়, ভেঙে তৈরি করবে হচ্ছে R+ এবং N2 গ্যাস। এই R+ পরবর্তীতে হচ্ছে OH এর সাথে মিলে অ্যালকোহল তৈরি করে, তাই না? আমরা শুরু থেকে দেখছিলাম প্রাইমারি অ্যামিন কিন্তু নাইট্রাস অ্যাসিডের সাথে অ্যালকোহল এবং নাইট্রোজেন গ্যাস তৈরি করে, বুদবুদ তৈরি করে। সেই জিনিসটা মিললি এখানে হচ্ছে। তোমরা কি আমার কথাগুলো কি ধরতে পারতেছো কিনা বলো তো? এই জিনিসটা কিন্তু এখানে হয়। যেহেতু এখানে আমাদের যে যৌগটা ভেঙে যাচ্ছে তাই এটা কিন্তু অনেক বেশি আনস্টেবল হচ্ছে। ওকে, আনস্টেবল হচ্ছে, যার ফলে এরা কিন্তু আর এরকম ভাবে আমাদের লবণ তৈরি করতে পারে না, ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে না। তার মানে কি বুঝতে পারলাম, আমাদের অ্যানিলিন বা C6H5NH2 এরাই কিন্তু আলটিমেটলি ডায়াজোকরণ হইতে পারছে, তাই না? এরকম বিষয়টা এই যে দেখো। হ্যাঁ, ওকে, বুঝতে পারলাম কি বিষয়টা? আশা করি এটা তোমাদের ক্লিয়ার। পরে দেখি কি বলছে, যে আমি যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে SnCl2 এবং HCl দ্বারা বিজারণ করি, তার মানে আলটিমেটলি এখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে। দেখো কিরকম হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই দেখো N ট্রিপল বন্ড N, এটার মাথায় প্লাস চার্জ, সাথে হচ্ছে মাইনাস, এই যে N2Cl, এটার সাথে আমি কি করব, SnCl2 এবং HCl দ্বারা বিজারণ করব। তার মানে এখানে জার্মান হাইড্রোজেন প্রডিউস হবে, বুঝছো কি? আচ্ছা, এখন জার্মান হাইড্রোজেন কি করবে জানো? সে হচ্ছে সুন্দর মতো এই নাইট্রোজেনে অ্যাটাক করবে এবং এই নাইট্রোজেনে অ্যাটাক করবে। তার কাজ কিন্তু পাই বন্ধনে অ্যাটাক করা, বুঝছো? এরকম বিষয়টা। তার মানে এখানে যদি অ্যাটাক করে তাহলে এখানে আলটিমেটলি কি তৈরি হয় দেখো তো, এখানে আলটিমেটলি তৈরি হবে হচ্ছে NH এবং NH2, কোনো সে পাই বন্ধন রাখবে না, এরকম বিষয়টা। ঠিক আছে, এই যৌগটা তৈরি হয়। ওকে, আর সাথে আমাদের HCl তৈরি হবে, ওটা তো বাই প্রোডাক্ট, অত বেশি দেখা লাগবে না। যদিও দেখো এটা কোথাও কি আছে, দেখো এই যে আমাদের অপশন ডি তে আছে, তাহলে এটাই আমাদের উত্তর। হ্যাঁ, এটা কিন্তু বইয়ে ছিল না, আমাদের বেসিক খাটায় এটা অ্যান্সার করতে হবে। চলো আগাই। কি বলছে দেখো, জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে ফেনলকে যদি আমরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাই, তাহলে এখানে দেখো আলটিমেটলি কি হচ্ছে, ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া হচ্ছে। একদম শুরুতে কিন্তু এটা আমরা দেখছিলাম, তাই না? এখানে কি হয় দেখো, আলটিমেটলি একটা হাইড্রোজেন বের হয়ে যায়, সেই হাইড্রোজেনটা হচ্ছে OH কে ধরে সুন্দর মতো পানি তৈরি করবে, আর যে NH2 পার্টটা বাকি থাকে সেটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে কি, অ্যানিলিন। ওকে, এখানে আমাদের সেই জিঙ্ক ক্লোরাইড প্রভাবকটা থাকে, এটা দেখে আসলে বোঝা যায় আর কি বিক্রিয়া হবে, তাই না? তার মানে এখানে কিন্তু অ্যানিলিন হয়, কোথাও নাই, মানে অপশন হচ্ছে উত্তর হচ্ছে অপশন ই। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি কি বলছে দেখো, নিচের বিক্রিয়ায় বিক্রিয়ক আর, এটার নাম কি হবে? অর্থাৎ এখানে আর কি হয় সেটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, আমাদের অ্যালকোহল তৈরি হচ্ছে, তাই না? কক্ষ তাপমাত্রায় আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালকোহল তৈরি হয়, তাই না? এটা কার জন্য বিষয়টা ছিল বলতো? এটা কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার জন্য বিষয়টা ছিল। দেখো এটা কোথায় আমরা দেখছিলাম, এটা কিন্তু আমরা অলরেডি এখানে দেখছি। দেখো এই যে অম্লীয় মাধ্যমে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি 25°C তাপমাত্রায়, তাহলে কিন্তু আমাদের ফেনল তৈরি হয়, তাই তো? এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। আমি এখানে রিঅ্যাকশনটা তোমাদের আরেকবার লিখে দিই যাতে তোমরা PDF দেখে সহজে বুঝতে পারো। এখানে আলটিমেটলি যদি আমরা পানি নেই তৈরি হবে হচ্ছে ফেনল।
ওকে, আচ্ছা গেল। এরপর দেখো স্যান্ডমিয়ার বিক্রিয়ার মাধ্যমে অ্যাডেনিন থেকে আয়োডোবেনজিন তৈরি প্রক্রিয়া সমীকরণের সাহায্যে দেখাও। এটা কিন্তু একদম সরাসরি বিষয়টা, তাই না? এটা কিন্তু আমরা হচ্ছে ওই বিক্রিয়ার যে ফ্লো চার্টটা দেখছিলাম বড় করে N2Cl থেকে দেখছিলাম, সেটার মধ্যে দেখছিলাম কি, আমি যদি এখানে পটাশিয়াম আয়োডাইড নেই, অবশ্যই এখানে তাপমাত্রা যদি হয় 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কি হবে, সুন্দর মতো এখান থেকে ক্লোরিনটা বের হয়ে যাবে, নাইট্রোজেন বের হয়ে গ্যাস তৈরি করবে, আর আয়োডিন যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে আয়োডোবেনজিন। ওকে, তাহলে এখানে তৈরি করে নাইট্রোজেন গ্যাস এবং পটাশিয়াম ক্লোরাইড। ওকে, এই আমাদের বিক্রিয়া শেষ। চলো আগাই। কিভাবে মিথাইল অ্যামিন এবং ফিনাইল অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয় করবে? তুমি মিথাইল অ্যামিন মানে ধরো হচ্ছে আমাদের সেই CH3NH2, আর যে ফিনাইল অ্যামিন মানে সেই অ্যানিলিন, এদের মধ্যে তুমি কিভাবে আসলে পার্থক্যটা করবা সেটা আমাদের দেখাইতে বলা হয়েছে। এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি যখন আমরা হচ্ছে এই প্রশ্নটা সলভ করছি। দেখো আমি তোমাকে দেখাই যে যখন আমরা এই প্রশ্নটা সলভ করছিলাম তখনই কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছিলাম যে আমাদের অ্যারোমেটিক অ্যামিন বা ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন হচ্ছে ডায়াজোকরণ হয় ও হচ্ছে ডায়াজোকরণ হবে না, এইটাই কিন্তু রিয়াকশন, বুঝছো? সো এটা যদি তুমি এখানে লিখে দাও তাহলে কিন্তু তোমার কাজটা এখানে হয়ে যাবে। দেখো আমি তাহলে আরেকবার একটু লিখে দিচ্ছি। দেখো প্রথম হচ্ছে মিথাইল অ্যামিন, তাই তো, তার মানে ধরো হচ্ছে এই যে CH3NH2, এটাকে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়ার চেষ্টা করি, নাইট্রিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া দেওয়ার চেষ্টা করি, এখানে তোমার সোডিয়াম নাইট্রেট থাকবে এবং HCl থাকবে, তাহলে কিন্তু ডায়াজোকরণ হয় না। কি হয়, এখানে সরাসরি হচ্ছে অ্যালকোহল তৈরি হয়ে যায়, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়, তাই তো, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে, আর সাথে হচ্ছে আমাদের পানি তৈরি হয়। ওটা আমাদের তেমন দেখার বিষয় না, এখানে কিন্তু আমাদের ডায়াজোকরণটা হয় না। আচ্ছা, কিন্তু আমি যদি এখানে অ্যানিলিন নিতাম, অ্যানিলিন নিয়ে যদি আমি এখানে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা দিতাম, হ্যাঁ, গাঢ় HCl, এখানে আমাদের ওই একই রকম ভাবে সোডিয়াম নাইট্রাইট এখান থেকে আসলো, অবশ্যই তাপমাত্রা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখানে কিন্তু আর আমাদের ওই ফেনল বা কোনো অ্যালকোহল তৈরি হয় না, এখানে কি তৈরি হয়ে যাবে, এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে N2Cl, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে তৈরি হলো না, এখানে তৈরি হলো, তাই না? এটা দিয়ে কিন্তু আমি কি করতে পারি, পার্থক্য নির্ণয় করতে পারি যে মিথাইল অ্যামিন তৈরি করতে পারে না BDC, আর ফিনাইল অ্যামিন তৈরি করতে পারে। এই একটু জানলে কিন্তু হয়, এটাই হচ্ছে মিলের রিয়াকশনটা। আচ্ছা, পরে কি বলছে দেখো, স্যান্ডমিয়ার বিক্রিয়ার মাধ্যমে অর্থোটলুইডিন থেকে অর্থোক্লোরোটলুইন তুমি তৈরি করো। এখন অর্থোটলুইডিনের সংকেত একটু জানা দরকার, তাই না? অর্থোটলুইডিন আসলে দেখতে কিরকম, দেখো এটা কিন্তু তোমার হচ্ছে আগে থেকে জানা থাকা লাগবে। আচ্ছা দেখো, এখানে কি থাকবে, আমাদের CH3 থাকবে, আর এখানে হচ্ছে আমাদের NH2 থাকবে। এই হচ্ছে আমাদের সেই অর্থোটলুইডিন। বুঝতে পারছি কি? এখান থেকে আমাদের এই গ্রুপটাকে ক্লোরিন গ্রুপে রিপ্লেস করে ফেলতে হবে, তাই না? এরকম বিষয়টা না? আচ্ছা, তাহলে দেখো আমি কিভাবে কি করতে পারি। প্রথম কথা হচ্ছে, আমি যদি এখানে CH3 কে যদি চিন্তা না করি, এটা কি অ্যানিলিন হয়ে গেছে না? অ্যানিলিন থেকে আমরা প্রথমে BDC তৈরি করব। ওকে, কিভাবে তৈরি করা যায়, সুন্দর মতো তুমি এখানে নাইট্রাস অ্যাসিড গাঢ় HCl নিয়ে নাও, তাই না? অর্থাৎ আমি ওই যে ডায়াজোকরণ করতেছি, তাই তো, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখানে NH2 হচ্ছে N2Cl এ কনভার্ট হয়ে যাবে, এখানে NH2 হচ্ছে N2Cl এ পরিণত হয়ে যাবে। ওকে, এখন তুমি আবার এই মিথাইলটাকে বাদ দাও, তাহলে N2Cl, এখান থেকে তুমি কিভাবে এই গ্রুপটাকে ক্লোরিন গ্রুপে কনভার্ট করবা, স্যান্ডমিয়ার বিক্রিয়ার মাধ্যমে। সেটা কিন্তু তোমাকে প্রশ্নের মধ্যে বলেছে, স্যান্ডমিয়ার বিক্রিয়া। তাহলে বলো এখানে তোমার স্যান্ডমিয়ার বিক্রিয়া কিভাবে হবে। তুমি হচ্ছে কিউ প্লাস ক্লোরাইড নিবা, তাই না, সাথে তুমি HCl নিবা, অবশ্যই তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবা। তাহলে এখানে N2Cl হচ্ছে Cl এ কনভার্ট হয়ে যাবে, তৈরি হবে কি এরকম ভাবে, উপরের গ্রুপে কোনো পরিবর্তন হবে না, নিচের গ্রুপে এরকম পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেই অর্থোক্লোরোটলুইন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের রিয়াকশন গুলো। অ্যামিন পার্টটা অনেকের কাছে একটু জটিল লাগে, কারণ এই পার্টটা আমরা একটু কম পড়ি, তাই না, একাডেমিকে। আমি হচ্ছে একদম সহজ ভাষায় একদম সিম্পলি হচ্ছে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তাও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবা। ওকে, ইনশাআল্লাহ আমরা সামনে হচ্ছে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।